জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক কিনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার হবে। ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 হত্যার নির্দেশনা ও ষড়যন্ত্র সহ 8 অভিযোগ করা হয়েছে। এদিকে অভিযোগ গঠনের বিরুদ্ধে 14 দলের অন্যতম এই নেতা রিভিউ করেছেন, যেখানে বিচার করার এখতিয়ার ও জুলাই অভ্যুত্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই আবেদনের বিরোধিতা করেছে প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুরে 6 হত্যা মামলার বিচারে আসামি পক্ষের সাফাই গ্রহণের বিষয়ে শুনানি হবে। এই মামলায় সবশেষ সাক্ষী দিয়েছেন তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। এছাড়া র্যাবে থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক এএসপি মহিউদ্দিন ফারুকী, এডিসি আলিপুদ্দিন ও এডিসি মুশিউর রহমানকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হব তার সাথে। সৈকত, মানবতা বিরোধী অপরাধের মামলার কার্যক্রম চলছে ট্রাইব্যুনালে, আমরা আপনার কাছে তথ্য জানতে চাই এবং একই সাথে যেহেতু সংবাদের শুরুতে বলছিলাম যে হাসানুল হক কিনুর বিরুদ্ধে প্রসিকিউশন সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আজকে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হবে, সেটি শুরু হয়েছে কিনা? যিনি সূচনা বক্তব্য ইনুর বিরুদ্ধে শুরু করবেন, যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ এই বিচার কাজ চলছে এবং অভিযোগ গঠন তো আগেই হয়ে গেছে এবং এই সূচনা বক্তব্যে কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে তুলে ধরবেন পুরো জুলাই আন্দোলনে শেখ হাসিনার পক্ষে হয়ে ইনু কীভাবে কাজ করেছেন। তিনি যেহেতু ঢাকায় 14 দল একজনের সমন্বয়ক, তিনি শেখ হাসিনার সঙ্গে মিটিং করেছেন, তার সাথে ফোনালাপ করেছেন এবং তিনি নানা ধরনের বক্তব্য দিয়েছেন। এর বাইরে কুষ্টিয়ায়ও তো 6 জন নিহত হয়েছেন, সেই ঘটনায় কীভাবে তিনি কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতাদের নির্দেশন দিয়েছেন, সেখানকার পুলিশ সুপারকে নির্দেশন দিয়েছেন, এইসব বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ এবং তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে। সেই বিষয়ে আজকে সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্যে দিয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। আমরা যথেষ্ট জানি যে তার বিরুদ্ধে প্রসিকিউশন 20 জনের সাক্ষ্য গ্রহণ দেবে। তবে এর বাইরে এই যে অভিযোগ গঠন করা হয়েছে সেটা রিভিউ করেছেন ইনুর পক্ষের আইনজীবী। গত বৃহস্পতিবার দিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছিলেন, যখন এই আবেদনটা ট্রাইব্যুনাল বলেছেন যেহেতু আসামি পক্ষের আইনজীবী নেই, তিনি নিজে বিরোধিতা করেছেন এবং সেখানে 2-3টি স্পর্শকাতর বিষয় উঠেছে এই ট্রাইব্যুনালের বিচারে এখতিয়ার, আইন সংশোধন সহ এবং জুলাই অভ্যুত্থান নিয়ে তিনি কথা বলেছেন। এই আইন রিভিউ ইনুর পক্ষের আইনজীবী সেই বিষয়ে তারা জোর আপত্তি তুলেছে প্রসিকিউশনের পক্ষ থেকে। তো আজকে অভিযোগ গঠনের যুক্তিতর্ক উপস্থাপনা হবে এবং অভিযোগ গঠনের রিভিউর উপর শুনানি হবে। এইসব বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। আর ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুরের মামলার সাক্ষ্য গ্রহণ একেবারেই শেষ পর্যায়ে বা সাক্ষ্য গ্রহণ শেষ, এখন যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং একজন আসামি রয়েছে এই মামলায় গ্রেপ্তার আরশাদ হোসেন, শাহবাগের পরিদর্শক, তার পক্ষে দুজন সাফাই সাক্ষী আনা হয়েছে, সেই বিষয়ে শুনানি হবে। এখন পর্যন্ত তা নিয়ে আমার কাছে ট্রাইব্যুনালে হচ্ছে সর্বশেষ তথ্য। আমরা পরবর্তী সংবাদে বাকি তথ্যগুলি জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ সৈকত সাদিক। ফিরবো নিশ্চয়ই তখন ট্রাইব্যুনালের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় একই পর্যায়ে আছে। উন্নত চিকিৎসা নিতে বিদেশ যাওয়ার বিষয়টি এখন নির্ভর করছে তার সার্বিক শারীরিক সুস্থতা ও মেডিকেল বোর্ডের সুপারিশের উপর, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেড-এম জাহিদ হোসেন। শনিবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর রাতে বিএনপি চেয়ারপারসনকে দেখে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিকভাবেই সবার আগে আসবে। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। গভীর রাত, সাথে ঠান্ডা, এসব উপেক্ষা করেই হাসপাতালের সামনে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। প্রার্থনা সবার একটাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা। হাসপাতালের সামনে শুধু নিজ দলের নেতাকর্মীরাই নন, রাতেই ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। সবার কণ্ঠে একই প্রত্যাশা, সুস্থ হয়ে উঠুন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। রাতে হাসপাতালে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বেরিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন অত্যন্ত সংবেদনশীল এক রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময় দেশের মানুষ কোনোভাবেই খারাপ সংবাদ শুনতে প্রস্তুত নয়। বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া নামটা সবার আগে আসবে এবং বাংলাদেশ একটি এখন গণতান্ত্রিক রূপান্তরের যে সময় পার করছে, এই সময় আসলে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কোনো ধরনের খারাপ সংবাদের জন্য প্রস্তুত না।
রাতেই হাসপাতালে আসেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, দেশে গণঅভ্যুত্থান ঘটলেও কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অর্জিত হয়নি। তাই আগামীর বাংলাদেশ নির্মাণে বেগম জিয়ার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আরো কিছুদিন অন্তত রাজনীতিতে ফিরিয়ে দেন, কারণ আজকে এখনো বাংলাদেশ সংকট থেকে উত্তরণ ঘটে নাই। বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল। তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল বোর্ডের মূল্যায়ন ও তার শারীরিক অবস্থার স্থিতিশীলতার উপর। ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে। তিনি আরও জানান, বেগম জিয়ার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড কাজ করছে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, আমরা সংবাদে দেখছিলাম যে গতকাল রাতে সর্বশেষ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন গণমাধ্যমকে। আজকে সকালবেলা কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা, চিকিৎসকরা কোনো কথা আপনাদের সাথে বলেছেন কিনা, বেগম খালেদা জিয়া আসলে এখন কেমন আছেন? আর একই সাথে দলীয় নেতাকর্মীদের ভিড় না করার একটি দলীয় নির্দেশনাও আছে, তারপরেও কি দেখতে পাচ্ছেন কিনা যে সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানবার জন্য অপেক্ষা করছেন? আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি আছি এখন আসলে এভারকেয়ার হাসপাতালের সামনে। সকাল থেকে এখানে রয়েছি, কিন্তু সকালে আসলে সাধারণ উৎসুক নেতাকর্মীদের তেমন কোনো ভিড় না দেখলেও এখন আসলে বেলা বেলার সাথে সাথে যদি আপনাকে একটু দেখাই যে এখানে আসলে কিছু উৎসুক নেতাকর্মীর জড়ো হতে শুরু করেছে। সেই সাথে কিন্তু দূর দূরান্ত থেকেও নেতাকর্মীরা এসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানার চেষ্টা করছেন। যেমন গাজীপুর 5 আসনে ইহসানুল হক মামুন এসেছেন এবং সেই সাথে সাধারণ উৎসুক নেতাকর্মীদের পাশাপাশি এবং দলীয় নেতাকর্মীরাও এসেছেন। তারা ব্যানারে শো করছেন যে হাসপাতালে বাইরে থাকতে ভিড় জমাতে না, কিন্তু তারা নিজেরা লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং নিজেদের আবেগ প্রকাশ করছেন। যদি আপনাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে গতকাল বিকেলে কিন্তু গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেছিলেন যে তার অবস্থা অপরিবর্তিত, যদি কিছুটা ভালো হয় তাহলে তাকে লন্ডনে চিকিৎসার জন্য হয়তো নিয়ে যাওয়া হতে পারে। পরবর্তীতে আবার রাত 9টার সময় আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে একান্ত ডাক্তার এবং তার স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি কিন্তু বলেছেন যে তার অবস্থা, তিনি চিকিৎসা গ্রহণ করছেন কিন্তু আসলে তিনি একই অবস্থায় রয়েছেন এবং তাকে এখন পর্যন্ত CCUতে এই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তার জাহিদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে তার শারীরিক অবস্থা অনুযায়ী এখন আসলে বিদেশে যাওয়ার মতো তেমন কোনো অবস্থা নেই এবং তাকে এভারকেয়ার হাসপাতালেই আসলে এখন চিকিৎসা দেওয়া হবে। তো তারই প্রেক্ষিতে আজ রবিবার, আজও তাকে CCUতেই রাখা হয়েছে। সকালে গতকাল রাতের ব্রিফিংয়ের পরে এখন পর্যন্ত আসলে দলের ঊর্ধ্বতন কোনো নেতা বা ডাক্তারের পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত কোনো রকমের ব্রিফিং বা জানানো সাংবাদিকদের যে আসলে তিনি এখন কেমন আছেন এটা আসলে এখন পর্যন্ত জানানো হয়নি। আসলে বেলা বাড়ার সাথে সাথে যেটি আমাদের চোখে এখন পড়ছে সেটা হচ্ছে সাধারণ কিছু নেতাকর্মীদের এখানে জড়ো হতে শুরু করেছেন এবং তারা তাদের আবেগ এবং বেগম জিয়ার জন্য যে দোয়া সেটি করছেন। আর দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে কোনো নেতা বা কোনো রকমের কোনো তথ্য আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি। তো তা নিয়ে এই ছিল এখনকার মতো এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ। নিশ্চয়ই যদি দলের কোনো নেতাকর্মীরা আসেন বেগম খালেদা জিয়াকে দেখতে, সে খবর আপনার মাধ্যমে তো আমরা জানবই এবং একই সাথে চিকিৎসকদেরও সর্বশেষ যদি নতুন কোনো তথ্য তারা বেগম খালেদা জিয়া সম্পর্কে, তার শারীরিক অবস্থা সম্পর্কে দেয় সেটিও জানবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো মাহিলা ইসলাম। দর্শক, আমাদের সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন এতক্ষণ আমাদের সাথে। গত 17 বছরে দেশকে যে ভঙ্গুর দশায় ফেলেছে তা থেকে উত্তরণে কাজ করছে বিএনপি। শনিবার বিকেলে লালমনিরহাটের রাজপুর মধুরামে একটি ভাসমান সেতুর উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে এই কথা জানান বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। রাজপুর মধুরাম
গ্রামে সতী নদীর ওপর জেলা যুব দলের উদ্যোগে নির্মিত বাঁশের সেতু উদ্বোধন করেন দুলো। পরে এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা ও তার এমপি মন্ত্রীরা সেতু, ব্রিজ, কালভার্টে টাকা নিয়ে পালিয়েছে। দেশের চুরি করা টাকা দিয়ে তারা ভারতে বসে রাজকীয় জীবনযাপন করছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, যার বহিঃপ্রকাশ সতী নদীর উপর ভাসমান সেতুটি। সামান্য একটি নদী পার হওয়ার ব্যবস্থা 17 বছরে হয়নি। আমরা কোনো পার্মানেন্ট ব্রিজ করি নাই। পার্মানেন্ট ব্রিজ করার সময় সামনে অপেক্ষমান। কিন্তু বিএনপি হচ্ছে একটি জনবান্ধব রাজনৈতিক দল, যেখানে সমস্যা সেখানে বিএনপি হাজির হয়। আগামী নির্বাচন কঠিন হবে। এই নির্বাচন নিয়ে দেশের ভেতরে ও বাইরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। শনিবার বিকেলে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানুষ যাতে ভোট দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়ার অনুরোধ করেন তিনি। কঠিন সময় নির্বাচন ষড়যন্ত্র চলছে দেশের ভিতরে, দেশের বাইরে। বাংলাদেশের মানুষ 18 মধ্যে ভোট দিতে পারে নাই। মানুষ প্রস্তুত ভোট দেওয়ার জন্য, ভোট উন্মুখ হয়ে আছে। মানুষ ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রকে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। উত্তরের অবহেলিত জনপদ নাটোর। এক সময় প্রায় নাটোরের রানী ছিলেন ভবানী। তখন নাটোর ছিল রাজধানী। কালের বিবর্তনে সেই নাটোর আজ অবহেলিত। কিন্তু এবার নাটোরের নারীরা চান তাদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করবে এমন নেতাকে ভোট দিতে। নাসিম আলীর ছবিতে আরো জানাচ্ছেন বুলবুল আহমেদ। নারীদের কর্মবান্ধব কোনো পরিবেশ নেই নাটোরে। তাই এবার নাটোরের নারীরা এমন প্রার্থীকে ভোট দিতে চান যারা তাদের জন্য কর্মসংস্থান এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। শুধু আশ্বাস বা প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে নারীরা চান দৃশ্যমান উদ্যোগ। নাটোর জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোটার প্রায় 15,29,419 জন, যার মধ্যে নারী ভোটারই 7,68,698 জন। এই জেলায় পুরুষ ভোটারের চাইতে নারী ভোটার কিছুটা বেশি। তাই নারীরা এবার তাদের ভোট দেখে শুনে দিতে চান। আগামী নির্বাচনে একজন নারী হিসেবে আমি চাবো যে নির্বাচনে নারীর যে অংশগ্রহণের শতাংশটা এটা একটু বৃদ্ধি করা দরকার। এখনো এখানে শিক্ষার হার অনেক কম, যেহেতু তৃণমূল পর্যায়ে আমার যাইতে হয়, গ্রাম পর্যায়ে। আসলে আমরা এমন সরকার চাই যেটা সর্বোপরি নারী পুরুষ সবার জন্যই ভালো হবে এবং ওভারঅল সব দিক থেকে প্রোগ্রেসিভ হবে। পলাশীর যুদ্ধে যখন পুরুষ রাজারা নবাবের বিরোধিতা করেছিল, তখন রানী ভবানী নবাবকে সৈন্য পাঠিয়েছিলেন। তাই নাটোরের রানী ভবানীকে 1000 বছরের মধ্যে দূরদর্শী নারী নেত্রী হিসেবে স্বীকৃতি দেয় ইতিহাস। সেই অঞ্চলের নারীরা রাজনীতি আর কর্মজীবনে পিছিয়ে থাকতে চান না। দলগুলোর কাছে তাই নারী সংসদীয় আসন বাড়ানোর দাবি তাদের। প্রথমবার ভোট দেব, আমার প্রত্যাশা হচ্ছে নারীদের নিরাপত্তা, সরকার যেন সবার জন্য কাজ করে। আমরা নাটোরের নারীরা যেন উদ্যোক্তা ভালোভাবে হতে পারি, সেটাতে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেটা নিয়ে তারা যেন আমাদেরকে সুব্যবস্থা দেয়। আমরা চাইবো যে আসবে সে যাতে আমাদের নারীদের একটু দেখে, আমরা যেন ভালোভাবে চলাফেরা করতে পারি, কোনো সমস্যা যাতে না হয়। নাটোরের নারীরা চান এমন শিল্প কলকারখানা যেখানে শুধু নারীরাই কাজের সুযোগ পাবেন। বুলবুল আহমেদ, 71, নাটোর। বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া শেষ হচ্ছে আজ। 5 দিনব্যাপী এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, পেট্রোল ক্রাফট সহ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশ নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা এই মহড়ায় যোগ দিয়েছেন। মহড়ায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত রয়েছে সেখানে। নৌ কর্মকর্তারা জানান, মহড়া শুরু থেকে নৌবহরের বিভিন্ন রণকৌশল, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন, উপকূলীয় এলাকায় নৌ স্থাপনা সমূহের প্রতিরক্ষায় করণীয় প্রদর্শন করা হয়। সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও চোরাচালান জলদস্যুদের দমনে এ মহড়া ভূমিকা রাখবে।
বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া শেষ হচ্ছে আজ। অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা এই মহড়ায় যোগ দিয়েছেন। মহড়ায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকছেন। মহড়ার সাথে আছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আমরা সর্বশেষ খবর তার কাছ থেকে জানব। প্রণবেশ, অনুষ্ঠানের এখন কি অবস্থা জানাবেন, কি আনুষ্ঠানিকতা চলছে? এবং একই সাথে আমরা বলছিলাম যে নৌবাহিনীর প্রধানের সাথে 4 জন উপদেষ্টাও এই মহড়ায় অংশ নিয়েছেন। মহড়ায় তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা, কোনো বক্তব্যে তারা কি ধরনের দিক নির্দেশনা দিয়েছেন নৌবাহিনী সদস্যদের প্রতি? বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর আজকে 5ম দিনের যে মহড়া তার সমাপ্তি বা আজকে শেষ হচ্ছে। তো আজকে সমাপনী মহড়ায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে নৌবাহিনীর যে ফ্রিগেট সহ অন্যান্য যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলো তারা মহড়ায় অংশ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মাঝখানে একটি বিপদগ্রস্ত জাহাজ, সেখান থেকে সংকেত পেয়ে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং তাদের যে স্পিড বোটগুলো রয়েছে স্পেশাল ফোর্সের, সেই স্পেশাল ফোর্স তারা দ্রুত গতির বোটগুলো নিয়ে সেখানে রেস্কিউ করার জন্য জাহাজটিকে সেখানে গেছে। সাথে আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর হেলিকপ্টার রয়েছে, সেখান থেকে তাদের বিশেষায়িত বাহিনী যে কমান্ডোরা আছে তারা কমান্ডো ফোর্স সেখানে এই বিপদগ্রস্ত জাহাজ থেকে সবাইকে উদ্ধার করে এই জাহাজটিকে নিয়ে আসার জন্য যে মহড়া, সেই মহড়াটি এখন বঙ্গোপসাগরের বুকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে নৌবাহিনীর সদস্যরা এবং তাদের বিশেষায়িত জাহাজ সহ যুদ্ধ জাহাজ, বোট সবগুলো অংশগ্রহণ করছে। আজকের এই 5ম দিনে মূলত যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এখানে মিসাইল উৎক্ষেপণ হবে। মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে সফল যে নৌ মহড়া সেটি অনুষ্ঠিত হবে। তো আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মাঝখানে যে কমান্ডো বাহিনী নৌবাহিনীর তাদের হেলিকপ্টার এবং উদ্ধারকারী যে বোটগুলো সেগুলো বিপদগ্রস্ত, যেখানে অগ্নির একটা সিগন্যাল দেখা যাচ্ছে, তারা সিগন্যাল দিয়েছে যে তাদের এই জাহাজটি বিপদগ্রস্ত, সেখানে উদ্ধার করতে গেছে। সেই মহড়াটি এখন আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের নীল জলরাশির বুকে এই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য যুদ্ধ জাহাজ যেগুলো রয়েছে সেগুলো দূর থেকে এই পুরো জিনিসটা অবজার্ভ করছে এবং এখানে নৌবাহিনীর বিশেষায়িত কমান্ডো বাহিনী ছাড়াও ফ্রিগেট, করবেট সহ যে স্পেশালাইজড যে যুদ্ধ জাহাজ সেগুলো অংশ নিচ্ছে। তো আজ মূলত আমাদের বাংলাদেশের যে জলসীমা, সেই জলসীমার উপর দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং এখানে যে একচ্ছত্র যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে বা এক্সেসিভ ইকোনমিক জোন, প্রায় 200 নটিক্যাল মাইল জুড়ে এখানে নানান বৈচিত্র্যপূর্ণ সম্পদ রয়েছে, এখানে প্রাণী সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে। সেই সম্পদগুলো রক্ষা, পাশাপাশি এখানে চোরাচালান, মাদকদ্রব্য যে চালান হয় সেগুলো প্রতিহত করা এবং আমাদের উপকূলীয় অঞ্চলে যেসব নৌবাহিনীর স্থাপনা রয়েছে সেগুলোর প্রতিরক্ষা দেওয়া এবং নৌ রুটকে নির্বিঘ্ন রাখা, এই সব মিলিয়ে আজকের এই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে বঙ্গোপসাগরের বুকে এবং এটির মাধ্যমে আমাদের দেশের যে সক্ষমতা সেটি যেমন প্রকাশিত হচ্ছে, পাশাপাশি বহিঃশত্রু থেকে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের নৌবাহিনীর সদস্যরা যে সদা তৎপর, তারা যে অঙ্গীকারাবদ্ধ, সেটির মহড়াটি আজকে এই বঙ্গোপসাগরে আজকে এই মহড়ার মাধ্যমে সেটি দেখানো হচ্ছে। তো আজকের এই মহড়াটি বিশেষ তাৎপর্যপূর্ণ এই কারণে আজকে সমাপ্তি ঘটছে। এখানে উপদেষ্টারাও উপস্থিত রয়েছেন, পাশাপাশি নৌবাহিনীর প্রধান আজকে এই মহড়ায় উপস্থিত আছেন। তো আজকের এটি ছিল এখন পর্যন্ত নৌবাহিনীর যে আজকে দিনব্যাপী সমাপ্তি মহড়া সেটির সর্বশেষ তথ্য। ধন্যবাদ প্রণবেশ। নিশ্চয়ই আমরা মহড়ার খবর আবারও জানবো পরবর্তীতে আপনার কাছ থেকে। দর্শক, সহকর্মী প্রণবেশ চক্রবর্তী ছিলেন চট্টগ্রাম থেকে। ভূমি অধিগ্রহণ সহ দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা শেষ করে চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। সরকারের শীর্ষ পর্যায়ের গ্রিন সিগন্যাল পেলেই শুরু হবে প্রায় 56,500 কোটি টাকার এই 3 প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং। এসব প্রকল্প বাস্তবায়ন হলে শুধু চট্টগ্রাম নয়, পুরো দেশের সমুদ্র বাণিজ্যে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের দেয়া তথ্য অনুযায়ী 50,000 কোটি টাকার বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কার্যক্রম শুরু করার প্রস্তুতি চূড়ান্ত। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে 6,500 কোটি টাকার লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ। এটি ডেনমার্ক ভিত্তিক এপিএম টার্মিনালসের সঙ্গে 30 বছরের পিপিপি চুক্তির মাধ্যমে বাস্তবায়ন হবে। ডিটেইল ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে বে টার্মিনালের। মাতারবাড়ি প্রকল্পের কাজ শুরুর অপেক্ষায় আছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান।
বে টার্মিনাল আসলে 24/7 অপারেশন করতে পারবে, আরও বড় ক্যাপাসিটির। মাতারবাড়ি আসলে প্রায় 16 মিটার পর্যন্ত আমরা জাহাজ আনতে পারবো, আরও বড় ক্যাপাসিটির। সো প্রত্যেকটাই ভিন্ন ভিন্নভাবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন লক্ষ্যমাত্রা যোগ করবে। বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে 2013 সালে 150 একর জায়গা নেওয়া হয় বে টার্মিনালের জন্য। 2014 সালে শুরু হয় ভূমি অধিগ্রহণ। এতে খরচ হওয়ার কথা 18,000 কোটি টাকা। এরই মধ্যে এ নিয়ে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ সরকারের 650 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি হয়েছে। আশা করি বাংলাদেশের এই যখনই এগুলা কার্যকর হবে, যখন থেকে আমরা ফুল অপারেশন আসতে পারবো, তখন কিন্তু আমাদের বাংলাদেশে অন্তত শিপিং সেক্টরটা বদলে যাবে। আর ব্যবসায়ীরা জানান, বিশ্বের উন্নত আধুনিক বন্দরগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণের কোনো বিকল্পই নেই। এগুলো যদি হয় বেনিফিট হবে প্রবৃত্তির উপর ডিপেন্ড করবে। বেনিফিটটা প্রবৃত্তি যদি বেশি হয় ডেফিনেটলি এগুলি অনেক অনেক সুফল বয়ে আনবে। যেমন ধরেন জাহাজগুলি ভিড়তে অনেক অনেক সুবিধা পাবে, অপারেশনাল আপনার অনেক সুবিধা পাবে। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নির্মিত হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। এখানে 18 মিটার পর্যন্ত ড্রাফটের বড় বড় জাহাজ ভিড়তে পারবে। জাহাজ মালিকদের দেয়া তথ্য অনুযায়ী আগামী 2030 সালের মধ্যে জাহাজ ভেড়ানো এবং কন্টেনার হ্যান্ডলিং শুরু হবে বে টার্মিনাল, মাতারবাড়ি এবং লালদিয়া। আগে বন্দর নিজে করত, পোর্ট করতো, টার্মিনাল করতো, কিন্তু প্রাইভেটাইজেশনে দিয়ে দিত। এটা না করে আপনি বিদেশি কোম্পানিকে দিচ্ছেন, সেই ইনভেস্টমেন্ট করছে এবং সেই ইনভেস্টমেন্ট করে সে ডেফিনেটলি তার প্রফিট নেবে, এটাই স্বাভাবিক। এবং তবে মানে যেই জিনিসটা আমরা যে বলতে চাই যে সেটা হলো টার্মিনাল যে চার্জগুলা, সেই চার্জটা যেন একটু সহনীয় পর্যায়ে থাকে। দীর্ঘদিন ধরে ধারণ ক্ষমতা, জাহাজ অবস্থানের সময় ড্রাফট সীমাবদ্ধতা ও লজিস্টিক জটের কারণে চাপের মুখে পড়ছিল চট্টগ্রাম বন্দর। অবস্থা কাটাতে সরকার ও বন্দর কর্তৃপক্ষ একে একে এই 3টি মেগা প্রকল্প হাতে নেয়। শরীফ আজাদ, প্রীতম, 71। বাস্তবায়নে চরম অদক্ষতা ও অনিয়ম লুটপাটের ভয়াবহ অভিযোগ থাকার পরও 16,000 কোটি টাকার বিশাল 2 প্রকল্প অনুমোদন পাচ্ছে স্বাস্থ্য খাত, যা পাশ হতে পারে 1 ডিসেম্বরের একনেক সভায়। এর মধ্যে স্বাস্থ্য ও পুষ্টি সেবা সংক্রান্ত এক প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে 13,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, যথাযথভাবে যাচাই না করে নেওয়া এসব প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। ইমদাদ হোসেনের বিশেষ প্রতিবেদন। দেশের স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন বহুদিনের। এমনকি এই খাতের উন্নয়নে প্রতি বছর বাজেটে মোটা বরাদ্দ থাকলেও তা খরচ করতে পারে না সংশ্লিষ্ট বিভাগগুলো। উল্টো কাজের মান ও অনিয়ম লুটপাটের প্রমাণও মিলেছে বিভিন্ন সময়ে। আইএমএডির তথ্য অনুযায়ী গেল 5 বছরে এ খাতে বরাদ্দ বাড়লেও কমেছে বাস্তবায়নের হার। এমন অবস্থার পরও হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট নামে 13,000 কোটি টাকার বিশেষ প্রকল্প উঠছে সোমবারের একনেকে। এর মধ্যে 3,000 কোটির বেশি খরচ হবে 365টি ভবন নির্মাণে, আর ওষুধ ও টিকা কেনায় খরচ হবে 6,000 কোটি টাকা। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে অনুমোদন পাচ্ছে 3,000 কোটির আরেকটি প্রকল্প, জানিয়ে প্রশ্ন তুলেছেন এই বিশেষজ্ঞ। এরকম একটি প্রকল্পে অনাবাসিক ভবনে 3,184 কোটি টাকা ভবন নির্মাণের জন্য ব্যয় করা, এটা আমার মনে হয় যে এখন পুনর্বিবেচনার দাবি রাখে। স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এগুলিতে বরাবরই বড় প্রকল্প আসতে বাধা নেই, কিন্তু সেই প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করে সেটা যদি জাতির কল্যাণে ব্যবহৃত হয় তাহলে ঠিক আছে। চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে মোট 29টি প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এসবের বিপরীতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 12,000 কোটি টাকা, কিন্তু অদক্ষ কর্মকর্তাদের কারণে 4 মাসে খরচ হয়েছে মাত্র 1%। একটা প্রকল্পের 2, 3, 4, 5, 6 জন ওপিডিও হয়ে যায় এই 5 বছরে। আমাদের দেশে তো যেহেতু রাজনৈতিক ড্যাশিং পুশিং আছে, বিভিন্ন রকমের রেফারেন্স দিয়ে কাজ পায়, তাহলে এখানে যোগ্য ফার্মে কিন্তু কাজ দেওয়া সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। এমনি অদক্ষ, এমনি তাদের অন্যদিকে তাদের লিকুইডিটি ক্রাইসিস আছে। প্রতি বছর স্বাস্থ্য খাতে বড় বরাদ্দ থাকলেও চিকিৎসা ব্যয়ের বড় একটা অংশই খরচ করতে হয় নিজের পকেট থেকে। ইমদাদ হোসেন, 71, ঢাকা। বিদেশ ভ্রমণ সহ নানা সুবিধা থাকায় মেগা প্রকল্পে আমলাদের আগ্রহ বেশি, যদিও বেশ কিছু প্রকল্পে 30% মতো খরচ কমানো গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ।
রাজধানীর বনানীতে 10ম ব্র্যাক ব্যাংক ও দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, হাইটেক পার্কের নামে বিশ্বব্যাংকের ঋণের টাকায় 9-6 করেছে বিগত সরকার, কিন্তু প্রকৃত অর্থে আইসিটির বিকাশ হয়নি। এবছর আইসিটি খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য 3 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠান পেয়েছে ব্র্যাক ব্যাংক ও দ্য ডেইলি স্টার 10ম আইসিটি অ্যাওয়ার্ড 2025। এর মধ্যে বিকাশের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদির পেয়েছেন আইসিটি বিজনেস পার্সন অফ দ্য ইয়ার। ডিজিটাল মোবাইলিটি খাতে অবদানের জন্য পাঠাও পায় স্পেশাল রেকগনাইজেশন, আর ফাহিম মাসরুর সম্মানিত হন আইসিটি পায়োনিয়ার অ্যাওয়ার্ডে। অনেকগুলোই বিদেশে আমাদের উন্নয়ন সহযোগীদের চাপিয়ে দেওয়া অনেকগুলো প্রকল্প, এমন জিনিস চাপিয়ে দেওয়া হয় যেটাতে আমরা আমাদের নিজেদের যে এক্সপার্টাইজ সেটা ব্যবহার করতে পারি না। যেমন এই প্রজেক্টগুলোতে প্রথমত ম্যানেজমেন্ট কস্ট এত বেশি, আমলারা কেন এত উৎসাহী, এগুলোতে অনেক বিদেশ ভ্রমণ আছে, বিদেশি কনসালটেন্টস অনেক আসে, দরকার নেই এদের আসার। পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ছাড়িয়েছে গভীর বঙ্গোপসাগর। সেখানে ঘটে গেল এক অবিশ্বাস্য দৃশ্য। সাগর থেকে লাফিয়ে লাফিয়ে জাহাজে উঠল ইলিশের ঝাঁক। জাল নয়, কোনো টোপ নয়, লাফিয়ে লাফিয়ে ওঠে প্রায় 3 মণ রূপালী ইলিশ। এমন একটি ভিডিও এসেছে একাত্তরের হাতে। ঘটনাটি ধারণ করেছেন জাহাজের প্রকৌশলী। গভীর সমুদ্র পায়রা বন্দরের প্রথম বয়া ছাড়িয়ে প্রায় 70 কিলোমিটার দূরে কয়লাবাহী লাইটার জাহাজ এমভি KSL গ্ল্যাডিয়েটর এর নাবিকরা আচমকায় দেখেন জাহাজের 2 পাশে ডেকে লাফিয়ে উঠছে ছোট ছোট ইলিশের দল। মুহূর্তের মধ্যে লাফাতে লাফাতে ডেকে পড়ে থাকে 3 মণের মতো রূপালী ইলিশ। ঘটনাটি এতটাই বিস্ময়কর যে নাবিকরাই বিশ্বাস করতে পারছিলেন না চোখকে। প্রকৌশলী রবিউল হোসেন দ্রুত হাতে তুলে নেন মোবাইল, ধরে রাখেন মাত্র 10 সেকেন্ডের ভিডিও। সেই ভিডিওতেই দেখা যায় জ্যান্ত ইলিশগুলো ডেকে লাফাচ্ছে। জাহাজের এক শ্রমিক ইলিশগুলো আটকে রাখার জন্য তোড়জোড় করছেন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।